কয়েকদিন আগে মার্কিন বোমারু বিমান এবং সেখান থেকে ফেলা GBU-57 এর মতো বাংকার বাস্টার ব্যবহার করে তেহরানের 3টি পারমাণবিক কেন্দ্রকে কার্যত ভস্মীভূত করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তার গর্বেরও শেষ নেই। কিন্তু এখন গোটা বিশ্বের একটাই প্রশ্ন, যে সত্যি করে কি ডোনাল্ড ট্রাম্প সেই আঘাতে অপারেশন মিডনাইট হ্যামারে তেহরানের 3টি পারমাণবিক কেন্দ্র কি ধ্বংস করতে পেরেছে, নাকি ওই বাংকার বাস্টার দিয়ে আঘাত করার আগেই তেহরান বা খামেনেই এবং তাদের সোলজাররা সেখান থেকে বিশুদ্ধিকরণ ইউরেনিয়াম তার আগেই সরিয়ে নিয়ে গিয়েছিল? এটাই এই মুহূর্তের লাখ টাকার প্রশ্ন। তবে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা এত দ্রুত পদক্ষেপ নিয়েছিলাম যে এই পদক্ষেপ কোনো কিছু বুঝে ওঠার আগেই যেহেতু আমরা নিয়েছিলাম, তাই তেহরানের পক্ষে সেই বিশুদ্ধকরণ করা ইউরেনিয়াম সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। কিন্তু তিনি যতই দাবি করুন না কেন, অনেকেই মনে করছেন যে যদি সত্যি সত্যি সেখানে বিশুদ্ধ ইউরেনিয়াম থাকতো তাহলে অন্তত কোনো রেডিয়েশন হওয়ার খবর পাওয়া যেত, যেটা পাওয়া যায়নি। এই রকম অবস্থায় অনেকেই মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প যতই দাবি করুক, কিন্তু তেহরান হয়তো অন্তত প্রত্যেকটি পারমাণবিক কেন্দ্রে না হলেও কয়েকটি কেন্দ্র থেকে এই সমৃদ্ধিকরণ ইউরেনিয়াম আগেই সরিয়ে নিয়ে গিয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি সেই কাজ অত্যন্ত রিস্কি, তার কারণ 60% সমৃদ্ধিকরণ হয়ে যাওয়া কোনো ইউরেনিয়ামকে কোনো কন্টেনারের মধ্যে নিয়ে যাওয়াটা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সামনে সেই কথা তিনি বলেছেন, যেমন তিনি বলেছেন যে তারা কোনো কিছু বুঝে ওঠার আগে আমরা এই হামলা চালিয়েছিলাম। যদিও সে কথায় গোটা বিশ্বের শান্তি এসেছে বা গোটা বিশ্ব নিশ্চিন্তি হয়েছে এমনটা নয়, ডোনাল্ড ট্রাম্পের কথায় কিন্তু সেই অর্থে তেমন চিড়ে ভেজেনি। কেন চিড়ে ভেজেনি? তার কারণ ডোনাল্ড ট্রাম্পের কথার বিপক্ষে অনেকগুলো যুক্তি তুলছে আন্তর্জাতিক মহল। তারা বলছে তেহরানের 3টি পারমাণবিক কেন্দ্রে প্রচুর পরিমাণে বিশুদ্ধিকরণ ইউরেনিয়াম জমা ছিল, যেগুলো দিয়ে বেশ কিছু পরমাণু বোম তৈরি করতে পারত আর মাত্র কয়েক মাসের সময়ের মধ্যে। সেই বোমগুলো যদি, সেই ইউরেনিয়াম যদি ধ্বংস করা হতো তাহলে নিশ্চিতভাবে আন্তর্জাতিক সংস্থা বা পৃথিবীর এতগুলো সংস্থা যারা নজরদারি চালাচ্ছিল তারা কেউ কোথাও অন্তত 3টির মধ্যে একটিতেও যে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে তার একটা উদাহরণ তুলে আনতে পারতো, কিংবা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা পর্যন্ত সেই তথ্য গোটা বিশ্বকে জানাতে পারতো যে সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে মানেই হচ্ছে আমরা সেগুলোকে ধ্বংস করতে পেরেছি। কাজেই তার বক্তব্যের কতটা সারবত্তা রয়েছে এ নিয়েই এই মুহূর্তে প্রশ্ন উঠছে। রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির রিপোর্ট অনুযায়ী গত 10ই জুন হামলা চালানোর আগে তেহরানের হাতে, ইরানের হাতে ছিল 409 কেজি সমৃদ্ধশালী ইউরেনিয়াম, যেটা প্রায় 60% সমৃদ্ধিকরণ হয়ে গিয়েছিল। পারমাণবিক বোম তৈরি করার জন্য আপনারা জানেন যে কোনো ইউরেনিয়ামকে 90% সমৃদ্ধিকরণ করতে হয়, এবং গোটা বিশ্ব মনে করছিল তেহরান জাস্ট 2 থেকে 3 মাস দূরে ছিল তাদের প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করার আগে। এই তাদের হাতে ছিল 406 কেজি ওজনের পারমাণবিক অস্ত্র তৈরি করার মূল উপাদান ইউরেনিয়াম। সেই ইউরেনিয়াম দিয়ে তারা কমপক্ষে 9টি শক্তিশালী পারমাণবিক বোম তৈরি করতে পারত। 90% সেগুলোকে সমৃদ্ধিকরণ করতে পারলেই একেবারেই দোরগোড়ায় পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় যেখানে পৌঁছে গিয়েছিল তেহরান, সেখানে আমেরিকার এই GB-57 কি আদতে কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পেরেছে? এ ব্যাপারে আমেরিকার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির গবেষক শিনা তুষি। তার কথায় আমেরিকার এই হামলা চালানোর আগেই তেহরান বা তাদের সেনাবাহিনীরা তাদের গুপ্ত সমৃদ্ধিকরণ 406 কেজির ইউরেনিয়াম তারা সরিয়ে ফেলতে সমর্থ হয়েছিল। শুধু ইউরেনিয়ামই নয়, পরমাণু অস্ত্র তৈরি করার জন্য আরো যে সমস্ত সামগ্রী লাগে সেই সামগ্রীগুলো পর্যন্ত তারা সরিয়ে ফেলতে পেরেছিল বলে মনে করছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির গবেষক শিনা তুষি। শিনা তুষির দাবি, ফোর্দো পরমাণু কেন্দ্রে সব থেকে বেশি পরিমাণ সমৃদ্ধিকরণ ইউরেনিয়াম গচ্ছিত রেখেছিল তেহরান, এবং সেগুলোকে খুব সহজেই ক্যানিস্টারের মধ্যে ভরে একেবারে একটা
নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছিল ঘটনা ঘটার কয়েকদিন আগেই। মার্কিন বিমান হামলা যেদিন হলো তার কয়েকদিন আগেই উপগ্রহ চিত্র থেকে পরিষ্কারভাবে দেখা গিয়েছিল ফোর্দো পারমাণবিক সেন্টারের কাছে 16টি ট্রাক দাঁড়িয়ে রয়েছে, এবং এই 16টি ট্রাকে কেন বা কি জন্যে ওই লম্বা সেই ট্রাকগুলো দাঁড়িয়েছিল যেদিন অ্যাটাক হবে তার মাত্র দুদিন আগে, কেন ফোর্দো পারমাণবিক সেন্টারে ওই ট্রাক দাঁড়িয়েছিল বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সকলেরই সন্দেহ যে তেহরান সবকিছু আগে ভাগে বুঝতে পেরেই 16টি ট্রাকে সমৃদ্ধিকরণ 60% সমৃদ্ধিকরণ ইউরেনিয়াম, যেটা সর্বোচ্চ পরিমাণে তাদের ফোর্দো সেন্টারে লুকিয়ে রাখা ছিল, সেটা আগে ভাগেই ওই ক্যানিস্টার গুলো দিয়ে তারা সরিয়ে নিয়ে চলে গিয়েছিল। এবং এর আরো একটি কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আগে ভাগেই কিছু হুমকি আগে থেকেই আসতে শুরু করেছিল। যেদিন সত্যি সত্যি তারা অ্যাটাক করেছিল তার বেশ কয়েকদিন আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিতে শুরু করে যে আমরা ইরানে গিয়ে আক্রমণ করতে চলেছি বলে তার হুমকি শোনা যায়। যদিও তিনি বলেছিল যে আমরা সরাসরি যুদ্ধে জড়াবো কি জড়াবো না আমরা 2 সপ্তাহ সময় নেব, কিন্তু এই তার 2 সপ্তাহ সময়ের মধ্যে তেহরান যে চুপচাপ বসেছিল, তাদের একেবারেই দেশকে সুরক্ষার জন্য যে বস্তুটিকে নিয়ে কার্যত যুদ্ধ বেঁধে গেল, সেই বস্তুটি যে তারা তাদের নিজস্ব 3টি পারমাণবিক কেন্দ্রগুলোতেই গচ্ছিত রেখে দেবে এমনটা জেনে যে যে কোনো সময় সেগুলোতে আঘাত আসবে, ডোনাল্ড ট্রাম্পের মুখে যখন সরাসরি আক্রমণের কথা শোনা যাচ্ছে তখন তার বক্তব্য শোনার পরেও যে সেই সমৃদ্ধিকরণ অস্ত্রের মশলাগুলো যে তারা রেখে দেবেন তাদের পারমাণবিক সেন্টারে, এমনটা বোকা বোধহয় খামেনেই ছিল না। এবং সেই কারণেই সকলেই মনে করছেন, এবং তার পারিপার্শ্বিক কিছু প্রমাণও আসছে, যেমন বললাম 16টা ট্রাক দাঁড়িয়ে থাকা, এগুলো থেকেই বোঝা যাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্পের কিছুটা এখানে নির্বুদ্ধিতা, যে অ্যাটাক করার আগেই বলে দেওয়া, সেই কারণে খামেনেইর কাছে কিছুটা সুযোগ হাতে রয়ে গিয়েছিল। এই সমৃদ্ধিকরণ 60% সমৃদ্ধিকরণ ইউরেনিয়াম 406 কেজি পুরোটা না হলেও অন্তত একটা বড় অংশের যেটা ফোর্দোতে লুকিয়েছিল সেইটা তারা ছড়িয়ে নিয়ে যেতে পেরেছে বলে অন্তত আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞদের মতামত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে তারা সমৃদ্ধিকরণ ইউরেনিয়াম যদি ফোর্দো থেকে সরিয়ে নিয়েও যায়, তাহলে সেটা তারা রেখেছে কোথায়? এমন কোথায় তারা রাখলো যেটা মার্কিন গোয়েন্দাদের চোখে পড়লো না, যেটা ইসরায়েলের মোসাদেরও চোখে পড়লো না? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। তবে আন্দাজ করা যাচ্ছে, সন্দেহ করা যাচ্ছে, পশ্চিমী গণমাধ্যমগুলির দাবি যে কুহে কোলাং গাজলা বলে ইরানের একটি পাহাড় রয়েছে, সেই পাহাড়ের গুপ্ত ঘাঁটিতে সমৃদ্ধ হওয়া ইউরেনিয়ামগুলোকে রেখে দেওয়া হয়েছে বলে অন্তত পশ্চিমী মিডিয়াগুলো দাবি করছে। তেহরানের এই এলাকাকে পিকাক্সে পর্বত হিসাবে বেশি পরিচিত, কিন্তু ইরানের মানুষরা তাদেরকে বলে কুহে কোলাং গাজলা। ফোর্দো পরমাণু কেন্দ্র থেকে এই পাহাড় মেরে কেটে 145 কিলোমিটার দূরত্বে অবস্থান করে। অন্যদিকে ইস্পাহান প্রদেশের নাতানাজ আণবিক কেন্দ্র থেকে এর দূরত্ব মাত্র 2-3 মিনিট বলে জানা গিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এই পাহাড়ের, যেটা নাতানাজ থেকে 2-3 কিলোমিটার এবং ফোর্দো থেকে 145 কিলোমিটার, কাজেই এই জায়গাগুলো থেকে তাদের সমৃদ্ধিকৃত ইউরেনিয়ামগুলো সরিয়ে ফেলা যে একেবারেই অসম্ভব এমনটা কেউই মনে করছেন না। তবে বিশেষজ্ঞদের আরো একটি অন্য বা ভিন্ন মতও রয়েছে, সেটা হচ্ছে ইসলামিক আরো একটি দেশ পাকিস্তান এ ব্যাপারে তেহরানকে সাহায্য করে থাকতে পারে। তার কারণ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ এবং ইরানের সঙ্গে একটা দীর্ঘ 909 কিলোমিটারের বর্ডার রয়েছে। তাই সেই একটা ইসলামিক স্টেটকে যখন বিপদের মুখে পড়তে দেখেছে, তখন পাকিস্তান নিজেদেরকে একেবারেই শক্তিশালী দেশ হিসাবে গোটা বিশ্বের ইসলামিক কান্ট্রিদের কাছে প্রতিষ্ঠা পাওয়ার জন্য বা করার জন্য তারা কিন্তু ডবল রোল প্লে করে থাকতে পারে। একদিকে আসিফ মুনির, তিনি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে গিয়ে সেখানে ডিনার করেছেন। অনেকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন এই জিবি-B2 দিয়ে আক্রমণ করেছেন তখন পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা হয়েছে। তেমনি আবার উল্টো দিকে তারা ইরানকে খুশি করার জন্য, মুসলিম দেশগুলো যাতে চটে না যায় তার জন্য
ইরানকে সাহায্য করেছে যে বালুচিস্তান প্রদেশে তাদের এই সমৃদ্ধিকৃত এই যে কাঁচা মাল পরমাণু তৈরির অস্ত্রের সেগুলোকে সরিয়ে রাখা হয়েছে বালুচিস্তানের গভীর কোনো মাটিতে, এমন সম্ভাবনাও কিন্তু বিশেষজ্ঞরা উড়িয়ে দিচ্ছে না। তবে এই খবরটি নিশ্চিতভাবে উড়িয়ে দেওয়া যায় না, তার কারণ 2003 সাল নাগাদ যখন প্রথমবারের জন্য পরমাণু অস্ত্র তৈরিতে মনোযোগ সৃষ্টি করেছিল এই ইরান, তখন আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ তদানীন্তন প্রেসিডেন্টের কাছে একটা মারাত্মক এবং চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল যে ইসলামাবাদ গোপনে তেহরানকে পরমাণু অস্ত্রের চুক্তি বা প্রযুক্তি সাপ্লাই করছে। আর এই খবরে তখন থেকেই নড়ে চড়ে বসেছিল আমেরিকা। অভিযোগ আরো ওঠে এবং তার প্রমাণও পাওয়া যায় যে পাকিস্তানের পরমাণু অস্ত্র তৈরিতে যে বিজ্ঞানীর সব থেকে বেশি হাত রয়েছে, পাকিস্তান যাকে কার্যত ভগবান বলে মনে করে সেটা হচ্ছে আব্দুল কাদির খান, যিনি কয়েক বছর আগে মারা গিয়েছেন। সেই আব্দুল কাদির খান গোপনে পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তি তেহরানের হাতে সাপ্লাই করে দিয়েছিল 2003 সাল নাগাদ বলে মার্কিন সংস্থার গোপন সংস্থা সিআইএ, আমাদের যেমন রয়েছে তাদের সিআইএ, সেই সূত্রে সেই রিপোর্ট জমা দিয়েছিল তদানীন্তন আমেরিকার প্রেসিডেন্টকে। এবং তারপরেই ইসলামাবাদের ওপর প্রচুর চাপ সৃষ্টি হয়। ইসলামাবাদকে বলা হয় তাদের বিজ্ঞানীকে হাতে তুলে দিতে, আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া উচিত। তারা দোষও স্বীকার করে নেয়, কিন্তু সারা জীবনের জন্য এই আব্দুল কাদির খান বিজ্ঞানীকে তারা একেবারেই গুম ঘরে পাঠিয়ে দেয়, যাতে কেউ তার হদিশ না পায়। এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেননি, তাকে ধরার ক্ষমতা কারুর হয়নি, তার কারণ তিনি আত্মগোপন করে থাকতে বাধ্য হয়েছিলেন আমেরিকার ভয়ে। আর অন্যদিকে 28শে জুন, মাত্র 3 দিন আগে, আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা, যেটি রাষ্ট্রপুঞ্জের অধীনে রয়েছে, তাদের মধ্যে একজন ব্যক্তি প্রধান, যার নাম হচ্ছে রাফায়েল গ্রেসি, তিনি বলেছেন যে কেউ দাবি করতে পারবে না যে ইরানের পরমাণু অস্ত্রের সরঞ্জাম বা মূল কাঁচামাল ইউরেনিয়াম ধ্বংস করতে পেরেছে। তার দাবি যে খুব শীঘ্রই তেহরান চাইলে তারা পরমাণু সমৃদ্ধিকরণের কাজটা শুরু করতে পারবে, এমনটাই নাকি তাদের কাছে গোপনে ইঙ্গিত এসেছে। অর্থাৎ ভেবে দেখুন, এই যে ঢাক ঢাক গুড়গুড় এত কিছু হলো, যুদ্ধ হলো, সবকিছু হলো, কিন্তু আদতে ডোনাল্ড ট্রাম্প যে এত হুঙ্কার ছাড়লেন, কিন্তু তাদের রাষ্ট্রপুঞ্জের সংস্থার অধীনস্থ যে প্রধান, তার নাম রাফায়েল গ্রেসি, তিনিই মনে করছেন, তিনি স্বয়ং যদি মনে করে থাকেন যে তেহরানের পরমাণু অস্ত্রের কাঁচামাল এখনো পর্যন্ত ধ্বংস হয়নি, আগামী কয়েকদিনের মধ্যেই একটু চাপা হলেই গোপনে বিজ্ঞানীরা আবার সেই কাজে হাত লাগাতে পারবেন, তাহলে নিশ্চিতভাবে এটা ডোনাল্ড ট্রাম্পের একটা বড় ব্যর্থতা। পৃথিবীর শক্তিশালী দেশের শক্তিশালী প্রেসিডেন্ট বলে আসা, তার এই যে ব্যর্থতা, তাদের হাতে গোটা পৃথিবীর শক্তিশালী ওয়েপন নিয়েও যদি ইরানের মতো একটা দেশকে তাদের পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ করতে না পারে সরাসরি যুদ্ধে জড়িয়েও, তাহলে খামেনি যে কথা বলেছিলেন যে আমরা সোপাটে দুটো চড় মারতে পেরেছি আমেরিকাকে, সেই তথ্যেই কিন্তু শিলমোহর পড়ছে। শুধু তাই নয়, গ্রেসির দাবি এই যে 409 কেজি ইউরেনিয়াম কোথায় রয়েছে সেটা আমরা জানি। আমরা কে রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ পরমাণু নজরদারি সংস্থা, অর্থাৎ পৃথিবীর কোন কোন দেশ পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে, কোন কোন দেশ ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো পরমাণু অস্ত্রের কাঁচা মাল নিয়ে কাজ করছে, এই প্রত্যেকটি তথ্য যাদের কাছে থাকার সব থেকে বড় বেশি চান্স, সেই আন্তর্জাতিক সংস্থা, পরমাণু পর্যবেক্ষণ আন্তর্জাতিক সংস্থার প্রধান, তিনি যদি বলেন যে আমরা জানি কোথায় লুকিয়ে রয়েছে এই মুহূর্তে, তাহলে নিশ্চিতভাবে এটা ডোনাল্ড ট্রাম্পের এবং আমেরিকার ব্যর্থতা। কেন ব্যর্থতা? তার কারণ আপনি যদি একটা বাঘকে একেবারে খাঁচাবন্দি করে ফেলতে পারেন, সেটা একরকম ব্যাপার, কিন্তু আপনি একটা বাঘকে মারার জন্য আপনি যদি বল্লমের খোঁচা দেন, আপনি যদি জাল পাতেন, আপনি যদি ইট ছোড়েন, ঢিল ছোড়েন, তারপরেও যদি বাঘকে আপনি মারতে না পারেন, তাহলে সেই বাঘটা কি শান্ত হয়ে যাবে? না সেই বাঘটা দ্বিগুণ ক্ষিপ্র হয়ে আপনাকে আক্রমণ করতে আসবে, সেখানে কোনো মানুষ গেলে তার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। কোনটা হবার সম্ভাবনা বেশি? ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটিকে যে জায়গায় থামিয়ে দিয়ে গেছেন, সেই জায়গাটা অন্তত ইরানের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, সম্মানের, এবং তারা যদি এটা করে ফেলতে পারে কোনোদিন,
তাহলে এটা সত্যি সত্যি এখন যেটা হচ্ছে যে কার্যত মারা, তখন সত্যি সত্যি আমেরিকার গালে দুটো চড় মারা হবে। তার কারণ এত কিছু করার পরও কিন্তু তারা পরমাণু অস্ত্র তৈরি করতে পেরেছে। তবে এখানে আনন্দিত হওয়ার খুব একটা বড় বিষয় রয়েছে এমনটা নয়। তার কারণ ইসরায়েলের নেতানিয়াহু তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা গোপনে খবর পাচ্ছি, কোথায় রয়েছে সেই তথ্য আমাদেরও রয়েছে, আমরাও সেই তথ্য খুব শীঘ্রই প্রকাশ্যে আনছি। এই অবস্থায় ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল সেই যুদ্ধবিরতি সাময়িক বলে মনে করছেন অনেকেই। যে কোনো দিন সেই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তার কারণ সত্যি সত্যি নেতানিয়াহুর দাবি করা যদি এই তথ্য সঠিক হয় যে তিনি জানেন যে কোথায় সরিয়ে নিয়ে গেছে, তাহলে সেগুলোকেও যে ইসরায়েল ছেড়ে দেবে না সেটাই পরিষ্কার। সম্ভবত তারা কিছুটা সময় নিচ্ছে, তারা আবারও কিন্তু এই যুদ্ধ শুরু করবে। এবং ইরান যতই বলুক না কেন, এই মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে পরমাণু অস্ত্র তৈরি করলে ঝাঁপিয়ে পড়তে পারে একটা দেশের কাছে, সেই অস্ত্র তৈরি করার সাফল্য যদি করেও ফেলে ইরান, সেটা জনসমক্ষে তারা কোনোদিন আনতে পারবে না। তার কারণ খুব ভালো করে তারা জানেন যে একবার যুদ্ধে জড়িয়ে যদি নাম খারাপ অলরেডি করেই ফেলেছে আমেরিকা, দ্বিতীয়বার যুদ্ধে জড়াতে তারা ভয় করবে না। আর সেই কারণেই এটা আরো গুরুত্বপূর্ণ, বাংকার বাস্টার দিয়ে যদি পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া না যায়, তাহলে এর পরবর্তীকালে কি পরমাণু অস্ত্র ধ্বংস করতে প্রিসিশন অ্যাটাক করে কোনো মানে কম শক্তিশালী পরমাণু অস্ত্রই ব্যবহার করা হবে? সেটাই কি একমাত্র পথ হবে? তার কারণ আমেরিকা বলতে পারে যে আমরা সব দিক থেকে চেষ্টা করেছিলাম কূটনৈতিকভাবে পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করে, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রতারণা করেছে, বিশ্বকে প্রতারণা করেছে। তাহলে এরপরে যে যুদ্ধটা হবে তাহলে সেটা প্রিসিশন অ্যাটাক করে হয়তো সীমিত ক্ষমতা সম্পন্ন পরমাণু অস্ত্র ব্যবহার করে যেখানে তারা সরিয়ে নিয়ে গেছে সেখানে আগামী অতি সম্প্রতি বা হয়তো কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সেই প্রত্যাঘাত আমরা দেখতে পারি। এইটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। এবং আপনারা কি মনে করেন, এটা কি আপনারা ইরানের জয় দেখবেন, নাকি আমেরিকার পরাজয় দেখবেন, নাকি অমীমাংসিত একটি মানে ঘটনা হিসেবে দেখতে চাইবেন, যে ঘটনা নিশ্চিতভাবে মীমাংসার জন্য আগামী কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে আরো বড় আকারের কোনো যুদ্ধ হতে চলেছে? তার কারণ এই প্রবলেমটি 2003 সাল থেকে চলে আসছে, আজকে 2025-এ এসেও যদি তার সমাধান সূত্র বেরিয়ে না আসে, তাহলে আগামী দিনে যতক্ষণ না এর সমাধান সূত্র বেরোবে ততক্ষণ যে আমেরিকা এটাকে ছেড়ে দেবে এমনটা কিন্তু ভেবে নেওয়ার নয়। সে যেখানেই তারা যে গোপনীয় স্থানে তারা সরিয়ে নিয়ে যাক না কেন, তারা যদি করতে পারে যে গোপন স্থানে সরিয়ে নিয়ে গেছি, এইখান থেকে আমাদের গোপনে অস্ত্র তৈরি করব, গোটা পৃথিবীকে জানাবো না, দরকার হলে আমরা ব্যবহার করব, সেটা এক বিষয়। কিন্তু এই অস্ত্র তারা যদি বানিয়েও ফেলে, সেটা ওরা ঘোষণা কোনোদিন করতে পারবে না যে এই অস্ত্র আমরা তৈরি করে ফেলেছি। তাই আজকে আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এটা তেহরানের জয় দেখবেন, নাকি আমেরিকার জয় বা পরাজয় দেখবেন, না ইসরায়েলের জয় দেখবেন? আজকে প্রতিবেদনের পর আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।